8,500 কোভিড পেশেন্ট নিয়ে গেছি। ওকে। আর বেশ কিছু লাশ। নমস্কার। টেডভাইজার টক্সের আজকে একটি একদম অন্য স্বাদের অনুষ্ঠান হতে চলেছে। আজকে আমাদের যিনি বিশেষ অতিথি, তিনি একজন নারী, তবে কোনো সাধারণ নারী নন। তিনি এমন একজন নারী, যিনি শিলিগুড়ির ১ম মহিলা টোটো চালক। তবে এটি তার একমাত্র পরিচয় নয়। এই টোটোকে হাতিয়ার করে উনি কিন্তু করে চলেছেন একের পর এক সমাজসেবামূলক কাজ। সেটা করোনার সময় পেশেন্টদেরকে হসপিটালে পৌঁছানো হোক বা সেটা যেকোনো বিপদে পড়া মানুষের সাহায্য করা থেকে হোক। তিনি এই টোটোকে হাতিয়ার করে এগিয়ে চলেছেন এবং পার করে চলেছেন একের পর এক পর্বতসম অ্যাচিভমেন্টস। সেটা শিলিগুড়ি পুলিশ কমিশনারেট থেকে হোক, সেটা রাজ্য সরকার থেকে হোক বা কেন্দ্র সরকার থেকে হোক, পেয়ে চলেছেন একের পর এক সম্মান। আপনারা হয়তো অলরেডি বুঝে গেছেন আমি কার কথা বলছি। কারণ তাকে চেনে না এমন মানুষ শিলিগুড়িতে মেলা খুব কঠিন। আজকে আমাদের যিনি অতিথি, আমার একজন অত্যন্ত প্রিয় মানুষ, আমাদের সকলের মুনিয়াদি, আজকে আমাদের বিশেষ অতিথি শ্রীমতী মুনমুন সরকার। দিদি, তোমাকে অনেক স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানে। এই যে এতগুলো কথা বললাম, আমি জানি না খুব কম পড়ে গেল। তোমাকে নিয়ে বলতে গেলে এইটুকু ইন্ট্রোডাকশন খুব কম। কিন্তু অনুষ্ঠানের নিয়ম মেনে ছোট করে বলতে হলো। তো এই যে তোমার জয়যাত্রা, একটা আ টোটোকে নিয়ে তোমার একটা ভাবনা যে হ্যাঁ, আমি মহিলা হয়ে ১ম মহিলা টোটো চালক হয়ে রাস্তায় বেরোবো এবং তারপর একের পর এক সমাজসেবামূলক কাজ করলে। এটার শুরু কোথা থেকে হয়েছিল? শুরুটা ২০১১ তে। আমি উম আম একটু চিন্তা করি একটু অন্যরকমভাবে যে আমার একটা পরিচয় হোক। নারীর ঘরের মধ্যে ওই রান্না-বান্না, সন্তান সামলে অনেক হয়েছে, অনেক করেছি। ছেলে-মেয়ের সবার বিয়ে দিয়ে দেওয়ার পর তখন আমি চিন্তা করলাম একটু আলাদা পরিচয়। আমার নিজস্ব একটা পরিচয়। তখন আমি ড্রাইভিং শিখি 4 হুইলারের। আচ্ছা। অ্যা বর্ধমান রোডে মোটর ট্রেনিং সেন্টারে আমি 4 হুইলার গাড়ি চালানো শিখি এবং চালানো শিখে আমি একটি শোরুমে গিয়ে আমি মারুতি সুজুকি গাড়ি আমি ডাউন পেমেন্ট করে আসলাম ৫০,০০০। আর ওটুকুই টাকা ছিল। আমি ওটুকু দিয়ে আসলাম। আচ্ছা। কাউকে বলিনি। কেউ জানে না। তা এবার হচ্ছে কথা হলো আমি গাড়ি চালাবো, অ পাহাড়ে যাবো। আমার খুব ইচ্ছে ছিল যে আমি নারী, আমি পারি। করে দেখাবো। তা আমি ওই বাঁকা রাস্তা দিয়ে আমি প্যাসেঞ্জার নিয়ে আমি পাহাড়ে যাবো। এটা আমার একটা ইচ্ছা ছিল। হুম। ডাউন পেমেন্টও করে আসলাম। কিছুদিন পর আমার টাকাটা জোগাড় হচ্ছিল না। আচ্ছা, আমি পারলাম না নিতে। ওই টাকাটা গিয়ে আমি রিটার্ন নিয়ে আসলাম। আচ্ছা। আমি পারব না নিতে। ওই টাকাটা আমাকে দিতে হবে। সেই সময় আমার একটু অ সমস্যা হয়ে গেল। আবার মা আমার কাছে ছিল, মারা গেলেন। তা আমার দায়িত্বটা অনেক ছিল। তা আমি পারলাম না। তখন সেই টাকাটা নিয়ে এসে তখন আমি মনে করলাম এই টাকাটা তো আমি নিয়ে আসলাম। উম খরচা হয়ে গেল। কিন্তু আমি আবার টাকাটা জোগাড় করে আমি ২০১২ তে আমি টোটোর শোরুমটাতে গেলাম। এই লোকনাথ শোরুমে। আচ্ছা। এক দুটো একটা গাড়ি শোরুম ছিল হুম, এরকম টোটোর। হুম। আর ওটা পুরনো শোরুমটা। ওকে গিয়ে বললাম যে, "আমি গাড়ি কিনবো, এরকম কত টাকা দাম?" বলে, "১,১০,০০০।" তা আমি বলছি, "আমার কাছে ৳৪০,০০০ আছে। একটু ডাউন পেমেন্ট করলে ভালো হয়।" বলে, "তুমি গাড়ি নিবা নিয়ে যাও, ১ পয়সাও নিতে হবে না। তুমি আস্তে, আস্তে দিও।" তা আমি বললাম, "না, পরে আমার কেমন প্যাসেঞ্জার হবে, উঠবে কি উঠবে না? তুমি ৳৪০,০০০ রাখো। দিয়ে আমি গাড়ি নিবো।" তখন গাড়ি না আমি বাড়িতে কাউকে বলিনি। হুম। আমি গাড়ির গ্লাসে আমি চিন্তা করলাম আমার গাড়ির গ্লাসে কিছু লেখানো হোক। তখন ওখানে বসে, বসে চিন্তা করলাম কি করা যায়? একটু লিখি আরকি। তখন লিখলাম, "আজকের নারী চালায় টোটো গাড়ি। শিলিগুড়িতে থাকি, শক্তিগড় আমার বাড়ি। আ দেখুন আমরাও পারি।" এটা কিন্তু আমি ডেডিকেট করেছিলাম যে বেশ কিছু নারীরা আছে যারা আ কাজ পায় না বা কাজ করতে চায়, তারা কিন্তু এই কাজটা করতে পারে। বা আমাদের একটা সংগঠন হবে। টোটো মহিলার হুম, একটা হুম, সংগঠন হুম। হবে। এটা চেয়েছিলাম। মানে এটা সেই সময়ই তোমার ভিশন ছিল যে আমি শুরু করলে আমাদের একটা সংগঠন তৈরি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি কোনো রং, কোনো কালার থাকবে না। আমাদের সমাজের কাজের জন্য সমাজের কাজটা আমি টোটো কেনার আগের থেকেই আমি কারোর কোনো অসুবিধা হলে দৌড়ে চলে যাই। বাড়িঘর ভাত হচ্ছে, সে ভাতটা পুড়লো না ঠিক হলো,
দেখার দরকার নেই। ওর বাড়িতে ওর অসুবিধা, আমাকে যেতে হবে ওই জায়গাটা। তো এরকম মেন্টালিটি ছিল আরকি, আগাগোড়াই। তা আমি চিন্তা করলাম যে আমি ওই মারুতিটা নিয়ে আমি আ কাজ করব। এটা হলো না। তা তখনই আমি টোটোটা নিয়ে আমি গ্লাসের মধ্যে ওরকম লিখে আমি সন্ধ্যাবেলা আমি ফোন করে সবাইকে বললাম, "একটু তাড়াতাড়ি বাড়িতে আসো তো সবাই।" মেয়েকে, জামাইকে সবাইকে বললাম, "তাড়াতাড়ি বাড়িতে আয়, দরকার আছে।" "কেন গো?" আমি যে, "লটারি পেয়েছি, তাড়াতাড়ি আয়।" লটারি পাওয়ার সাথে, সাথে তো এবার বোঝোই টাকাটা এমনই একটা ব্যাপার। এবার বাড়িতে সবাই আসলো। তাড়াতাড়ি আমার হাসব্যান্ড, আমার ছেলে, মেয়ে, জামাই সবাই আসলো। আ তা এটা খুশির খবর, লটারি পেয়েছে। তা আমাকে টোটো থেকে নামতে দেখে। যেহেতু আমি স্কুটিটা চালাতে পারতাম, সেহেতু টোটোটা আমার চালাতে অত অসুবিধা হয়নি। তা আমি নিজেই চালিয়ে বাড়িতে ঢুকছি যখন, তখন আমাকে আ বাইরে গেটের সামনে দাঁড়িয়ে আছে ওরা। আমি কতক্ষণে আসবো ফোন করে যাচ্ছে। আমি গেটের সামনে দাঁড়া। তা সবাই দেখি দাঁড়িয়ে আছে। তা টোটোটা নিয়ে দাঁড়ালাম। আমার মেয়ে বলছে, "কি করলা তুমি এটা? এটা কিনলা?" তা আমি বলছি, "হ্যাঁ।" "কেন?" "মা গাড়ির মধ্যে আমার গ্লাসের মধ্যে দেখো, দেখো।" বাবাকে দেখাচ্ছে। "দেখো মা কি, কি সব লিখছে।" "তোমার গাড়ি এটা?" আমি বলছি, "হ্যাঁ, আজকের নারী চালায় টোটো গাড়ি। এটা তো আমি, এটা আমার।" "মা তুমি তো কোনোদিন বলোনি যে তুমি টোটো কিনবা।" আমি বলি, "না, বলার প্রয়োজন মনে করিনি তো। বললেই হবে না। ওইজন্য কিনে দেখালাম। আমি এটা কালকের থেকে বেরোব।" তা আমার মেয়ে বলল, "এ রাম! তুমি একদম কেমন রিক্সা, রিক্সা টোটো তো উন্নত বেশ একটু মডিফাই। এটা রিক্সাই। তার মানে তুমি রিক্সা চালাচ্ছ এখন?" "হ্যাঁ, দরকার পড়লে রিক্সা চালাবো। রিক্সায় ২ জন নিবো, এখানে ৪ জন আসবে। ভালোই হবে।" তো ও বেশ দেখি গম্ভীর-টম্ভীর হয়ে গেল, রেগে গেল। আমার হাসব্যান্ডও রেগে গেল ভীষণ। তা বললাম, "এই রিক্সার থেকে একদিন নাম হবে, তোমাদের গর্ববোধ হবে, আমার বউ টোটোর ড্রাইভার তো, এটার গর্ববোধ হবে।" জানি না তখন সেই কথাটা বলেছিলাম, আজকে সত্যি তাদের গর্ব হয় আমাকে নিয়ে। তা এইভাবে কিন্তু আমার পথ চলা শুরু হয়। ১ম এ কেউ গাড়িতে উঠতে চেত না। মহিলা মানুষ ফেলে দিবে, হুম। অ্যাক্সিডেন্ট করে দিবে, আমরা কেউ উঠব না। উঠত না। ৭ দিন আমার গাড়িতে লোকে ওঠেনি। আচ্ছা। সিসিএন থেকে যখন আমার একটা খবর হয়, মানে আমাকে নিয়ে স্টোরি হলো একটা, তারপরে কিন্তু বাড়িতে অ্যা মানে আমি দুপুরবেলা একটু যে চোখ বন্ধ করে যে শোবো সেটাও করতে পারতাম না। নক বাড়ির গেট করত। "দিদি ভাড়া যাবেন, অমুক যাবেন, তমুক যাবেন" এরকম করত আরকি। তখন বুঝলাম যে মানুষ এখন বিশ্বাস করছে আমাকে। এইভাবে কিন্তু আমার পথ চলা। তো এটা তো তোমার টোটোর পথ চলা। এবার আসি যে তোমার পুরস্কারের পথ চলাটা কিভাবে শুরু হলো? যে সিসিএন থেকে তুমি বললে যে তোমাকে নিয়ে একটা নিউজ করলো বা একটা স্টোরি করলো যে শিলিগুড়ি থেকে ১ম মহিলা টোটো চালক যে অন্য মহিলাদের পথ দেখাচ্ছে যে এভাবেও শুরু করা যায়, এভাবেও ঘুরে দাঁড়ানো যায় জীবনে। এরপরে তোমার পুরস্কারের জয়যাত্রাটা যদি একটু বলো? টোটোটা নিয়ে আমি চিন্তা করলাম আমি যেমন টোটোটা চালাবো, তার সাথে, সাথে আমি কিন্তু সমাজের কাজগুলো করব। যেমন বৃদ্ধাশ্রম। আমি ২০১২ থেকে কিন্তু আমি বৃদ্ধাশ্রম আপনাগর কওয়াখালী হুম। ওখানে আমি যাই এবং ওনাদেরকে দেখে আমার ভীষণ ভালো লাগে এবং কষ্ট হয় ভীষণ দেখে। তা ওনাদেরকে তো প্রকাশ করি না আমার যে কষ্টটা ভিতরে থাকে। আমি গেলে তারা আনন্দ পায়, তারা খুশি হয়। সে আনন্দটা, ওদের আনন্দ দেখে আমার আনন্দ উপভোগ হয়। এবার ওনাদেরকে আমি পুজোয় সারা বছর টোটোটা চালিয়ে আমার যা রোজগার হয় আমি ওটা দিয়ে আমি ওনাদেরকে পুজো দেখানো এবং ওনাদেরকে নতুন বস্ত্র যতটুকু পারি আমি দেই এবং যতটুকু বাকি থাকে সেটাও কিন্তু কালেক্ট করি। মানুষের কাছ থেকে চাই আমি যে ওনাদের ২ টো শাড়ি লাগবে, আপনারা যদি কেউ দেন, দেয় লোকে। এবার এরকমভাবে আমি কিন্তু দিয়ে তারপরে রা দুপুরবেলা একটা মধ্যাহ্নভোজন বাইরে আচ্ছা। নিয়ে গিয়ে। তারা সব নিরামিষভোজী। তাদেরকে নিয়ে গিয়ে নিরামিষভোজী তাদেরকে খাওয়ানো হয় এবং আবার ঠাকুর দেখানো হয়। দেখিয়ে তাদেরকে কিন্তু আবার বৃদ্ধাশ্রমে গিয়ে দিয়ে আসা হয়। এরকমভাবে কাজ করতে, করতে কখনো রাস্তায় কোনো অ অসহায় মানুষ পড়ে আছে, তাদেরকে নিয়ে গিয়ে হসপিটালে অ্যাডমিট করা এবং শুধু অ্যাডমিটই না, অ্যাডমিট করানোর পর কিন্তু তাদের তো আর কোনো গার্ডিয়ান বলে কেউ নেই। হুম। আমাকেই দেখভাল করতে হয়। সকাল বিকাল তাকে গিয়ে দিয়ে দেখা এবং তাকে গিয়ে খাওয়ানো, সকালে একটুখানি চা দেওয়া, এগুলো কিন্তু আমিই করি। এই গাড়ি নিয়ে হয়তো চলে গেলাম। নিয়ে গিয়ে এগুলো করি এবং যখন হসপিটালে যখন কোনো ওষুধ পাওয়া যায় না, তখন কিন্তু ওষুধটা আমার যতটুকু পারি একটু ওষুধ কিনি, যদি বেশি টাকা হয়, আমি কিন্তু সেই প্রেসক্রিপশনটা আমি ট্রাফিকে
জলপাই মোড় ট্রাফিক হোক বা ইয়ারভিউ ট্রাফিক হোক, পুলিশ প্রশাসন আমার পাশে ভীষণ হেল্প করে। ওদেরকে আমি প্রেসক্রিপশনটা দিয়ে দিই, দিয়ে আমি বলি, "ভাই এই ১০ টা ওষুধ বা ৫ টা ওষুধ তোমাদের আনতে হবে।" অ্যামাউন্ট কিন্তু ভালো অ্যামাউন্ট। কম অ্যামাউন্টের গুলো আমি নেই। বেশি অ্যামাউন্টের গুলো আমি ওদেরকে বলি, এনেও দেয়। আবার আমাকে ফোন করে, "দিদি ওষুধ নিয়ে এসেছি, তুমি ওষুধটা নিয়ে যাও।" আমি গিয়ে আবার ওষুধটা নিয়ে আমি কিন্তু আবার তাদেরকে ডাক্তারের কাছে গিয়ে দিয়ে আসি ওখানে। তো এইভাবে সুস্থ হয়ে যাওয়ার পর আবার যেখানে থাকে সেখানটাতে গিয়ে তাকে ছেড়ে দিয়ে আসি। এবং বহুবার বাচ্চা পাচারের থেকে রাস্তায় এই কিছুদিন আগে একজন মানে অ্যা সিকিম থেকে পালিয়ে আসে। সেই মেয়ে দুটো কে আমি বাঁচিয়ে আমি কিন্তু এনজিবি থানায় আমি ওদেরকে রাইট, সেটা নিউজ দেখেছি। হ্যাঁ, হ্যাঁ। এরকমভাবে প্রচুর কাজগুলো করি। আর বৃদ্ধাশ্রমে কিন্তু এখনো আমি কাজ করেই চলছি। এইভাবে কাজ করি। এবং আমার যতদূর মনে পড়ে তোমার সাথে যেহেতু আমি যুক্ত, তুমি রাজ্য সরকারের কাছ থেকে কমিশনার থেকে তো বটেই, শিলিগুড়ি পুলিশ কমিশনার থেকে তো বটেই, তুমি রাজ্য সরকারের কাছ থেকেও পুরস্কার পেয়েছো। হ্যাঁ, আমি ২০২০ তে এলো মহামারী, কোভিড। সেই কোভিডের সময় সব গাড়ি ঘোড়া তো বন্ধ। আমারও গাড়ি চালাতে পারছি না। তখন আমি চিন্তা করলাম গাড়িটা শুধু ফেলে, ফেলে রেখে কি হবে? অ্যাম্বুলেন্সের প্রচুর টাকা নিচ্ছে। কত গরিব মানুষ টাকা দিতে পারছে না। আমি এই গাড়িটা নিয়ে আমি পরিষেবা দেব। আমার বাড়ির লোককে আমার হাসব্যান্ড আর আমি থাকি, আমি হাসব্যান্ডকে বললাম, "এরকম, এরকম ব্যাপার। আমি আমার গাড়িটাকে নিয়ে আমি কোভিড রোগীদের নিয়ে যাব, নিয়ে আসব। আমি এগুলো করব।" ভয় লাগায়নি? না, তখন আমার হাসব্যান্ড শুধু বলল, "দেখো কোভিড কিন্তু সবার হচ্ছে। হলে হবো।" ভয় হয়নি? মানে আমরা সেই সময়টায় এক প্রকার গুটিয়েছিলাম ঘরে যে না, পরিবার আছে, পরিজন আছে। আমার যেন কোভিড না হয়, আমার যদি কিছু হয়ে যায় আমার পরিবারের কি? বা আমার থেকে যদি আমার হয়তো কিছু হলো না, যদি আমার পরিবারের কারো কিছু হয়ে যায়। এই ভয়টা হয়নি? না, আমি আমি আমার হাসব্যান্ডকে শুধু বললাম যে, "আমরা যদি সবাই যদি ভয় পাই, বাড়িটা আছে, ২ টো মানুষ হলেও তো বাঁচাতে পারবো মানুষ দুটোকে। তা যদি ভয় পেয়ে যদি গুটিয়ে ঘরের মধ্যে বসে থাকি, আমার যা পরে কোভিড হবে না কে জানে? যদি হয়, হতেই হয়, তাহলে ২ টো মানুষকে সুস্থ করব। করে যদি কোভিড হয় তো মরে গেলেও কোনো ব্যাপার না।" বলে, "তুমি মরলে তো আমিও মরবো। আমি একসাথেই মারা যাবো, অসুবিধা নেই।" এরম বলে বেরিয়ে গেলাম। তো কোভিড রোগী নাড়াঘাটা করছি। আমি কিন্তু কোনোদিনও কোভিড রোগীর কিচ্ছু বুঝিনি। না নাকে গন্ধ, কিসি কিচ্ছু এগুলো একদম নরমাল। আমি যেমন তেমনই। ওকে ফাইন ছিলাম আমি। এবং আমি কিন্তু ওই কোভিড রোগী নাড়াঘাটা করতে, করতে কিন্তু অনেক তাচ্ছিল্য হয়েছি, অপমান হয়েছি। আ বাড়ি থেকে বেরও করে দেওয়া হয়েছে। রাস্তায় তো ছিলাম। কিন্তু আমি কিন্তু থামিনি। আমি হ্যাঁ, অপমান হয়েছো, তোমাকে অনেক জায়গায় অপমানিত যেমন হয়েছে, আবার হয়েছো, হুম, ভারতের ভাইস প্রেসিডেন্ট তোমাকে নিয়ে টুইট করেছেন। হ্যাঁ, ২০২০ তেই কিন্তু আমাকে কিন্তু উনি যখন টুইট করেন আ তোমার ছবি দিয়েছে। তা তোমার ছবি দিয়ে ভারতের ভাইস প্রেসিডেন্ট, তা আমাদের কাছে কত বড় গর্বের বিষয় যে শিলিগুড়ির একজন মানুষকে নিয়ে ভারতবর্ষের ভাইস প্রেসিডেন্ট তার ছবি পোস্ট করে টুইট হুম, করছেন। হ্যাঁ, আমাদের এখানে সেই সময় আমি একটা কারোর কাছ থেকে বিপি কিট পাচ্ছিলাম না। হুম। কেউ আমাকে দিচ্ছিল হ্যাঁ, না। পিপি কিট দিছে। পিপি কিট একটা পেশেন্টের জন্য একটাই পিপি কিট। একটাই হ্যাঁ। আমি পিপি কিট পাচ্ছিলাম না। যাহা আমাকে সেই উপরাষ্ট্রপতি যখন আমাকে টুইটটা করে যখন সম্মান জানালো আমার কাজের প্রতি, তুমি জানো না আমার এখনো পিপি কিট আছে বাড়িতে। মানে এত এসছিল। এত এসছিল। মানে সত্যিই উনি আমার কাছে ভগবান। উনি আমার কাছে ভগবান আর আমাদের সত্যি ভগবান বোধহয় এভাবেই তার উপস্থিতিটা বুঝিয়ে দেয়, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তুমি যদি তোমার শুরু থেকে তোমার জার্নিটা চিন্তা করো যে যখন বাড়িতে তুমি সেভাবে সাপোর্ট পাচ্ছিলে না, সিসিএন তোমাকে নিয়ে একটা নিউজ করলো, তোমার ওই জায়গার দরজাটা কিন্তু খুলে গেল। ভগবান নিজের সিভি বুঝিয়ে দিল। তুমি যেহেতু ভগবানের কাজ করছো, অর্থাৎ কোভিড রোগীদেরকে হেল্প করছো, কিন্তু পিপিই কিট পাচ্ছ না। ভগবান তখন ভাইস প্রেসিডেন্টের মাধ্যমে একটা টুইট করিয়ে দিয়ে তোমার সেই রাস্তাটা রাস্তাটা খুলে দিল। নানানভাবে কিন্তু তোমার কাজের মধ্যে ভগবান তোমার ভগবান আছে, একদম। এটা বুঝিয়ে দিচ্ছে। ভগবান পুজো করলেই যে ভগবান তুষ্ট হয় না। ভগবান কি বলেছে? মানুষের রূপে কিন্তু ওই সেবার মাধ্যমেও কিন্তু আমি কিন্তু আমার সেবাটা পাই। জীব সেবাই শিব সেবা। একদম, একদম। এটা বলেছে। তা আমি কিন্তু সেবাটাকে আমি সেবার মতনই করি। সেবাটাকে নিয়ে আমি কিন্তু কোনো ভাবে আমি ছলচাতুরা করি না। যে আমি সেবা করছি, আমি সেবাটাই করব। ওই সেবাটার বাইরে আমাকে প্রচুর লোক কোভিড রোগ যখন নিয়ে গেছি, ভালো, ভালো ডাক্তারের ঘরের ফ্যামিলিরা আমার গাড়িতে করে গেছে। তারা আমাকে টাকা দিচ্ছে। "দিদি আপনি টাকাটা রাখুন।" আমি হাত জোড় করে গাড়ির পাশ থেকে সরে গিয়ে বলতাম, "আমি টাকা নেই না। আপনার কাছ থেকে টাকাটা নিবো কেন? আমাকে যদি পারেন আমাকে ২ টো পিপি কিট দিয়েন না। পিপি কিট নেই।
আপনি ২ টো পিপি কিট দিয়েন। আরো ২ টো লোককে হেল্প করতে পারেন। আমি আরো ২ টো লোককে হেল্প করতে বলে আপনি এত মহান, আপনি এত ভালো। টাকা মানে ৳৫০০ র নোট কতগুলো দিচ্ছে। বোঝে ওই ডাক্তারের মানুষ। ও তার সেই সময় তার শ্বাসকষ্ট হচ্ছে, নিয়ে গিয়ে ভর্তি করলাম। হুম। ওখানেই ছিলাম। তা যাই হোক আমি টাকা কিন্তু নিইনি। যদি লোভ করতাম টাকাটা নিতাম হুম। তাহলে কিন্তু ওটা সেবা হতো না। ঠিক। এটা লোভে পরিণত হতো। তা ভালো কাজ করলে ওই যে উপরে একজন আছে হয়তো তোমাকে ছলছতি করে নিলাম, তুমি বুঝতেও পারলে না। কিন্তু একজনের তো হিসাব হচ্ছে, একদম, কাউন্টিং হয়। একদম, ওটা কাউন্টিং হয়। একদম। তা আমি একজনকে বিশ্বাস করি ভগবান ছাড়া আমি এই জায়গাটাতে আজকে আসতে পারতাম না। আর সত্যি কথা জনগণ কিন্তু পরের দিকে আমাকে ভীষণভাবে সাপোর্ট করেছে। সা এতগুলো রুগী ৮,৫০০ কোভিড পেশেন্ট নিয়ে গেছি। ৮,৫০০ কোভিড পেশেন্টকে তুমি নিয়ে গেছি। চিকিৎসা করাতে নিয়ে হ্যাঁ। গেছো। ওকে। আর বেশ কিছু লাশ বডি নিয়ে গেছি পোড়ানোর জন্য। সাপ সামনে পুলিশের গাড়ি, পিছনে পুলিশের গাড়ি। ভূতকে খুব ভয় পাই। পেতাম। কিন্তু কোভিডের সেই টাইমটাতে আমি কিন্তু ভূত-টুত ভয়-টয় সব গেছে। কারণ আমাকে করতে হবে, ওকে বাঁচাতে হবে। আমি যদি ভয় পাই তাহলে আমি আগাবো কেমন করে? এরকম একটা ব্যাপার। জিত চলে আসে, চ্যালেঞ্জ এরকম। এই ৮,৫০০ রোগীকে তুমি চিকিৎসা করালে। আমার যতদূর মনে পড়ে এই অ্যাচিভমেন্ট এর জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এ তোমার নাম আছে। এটা আমাদের জন্য সত্যি শিলিগুড়িবাসীর জন্য একটা কত বড় গর্বের বিষয় যে আজকে টেডভাইজারে আমি এমন একজনের সঙ্গে বসে কথা বলছি বা আপনারা যারা অনুষ্ঠানটা স্ক্রিনের ওপার থেকে দেখছেন, আজকে আমাদের সামনে যিনি বসে আছেন, ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এ তার নাম রয়েছে। কি কারণে? বিভিন্ন বিষয়ে তো ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর নাম থাকে। কারণটা আরো মহৎ। কি কারণে? যে উনি ৮,৫০০ কোভিড পেশেন্টকে করোনাকালীন সময়ে একটা দুর্যোগকালীন সময়ে উনি বিনামূল্যে পরিষেবা দিয়েছেন তার টোটোর মাধ্যমে। যেটা আমি শুরুতেই বলেছিলাম অনুষ্ঠানে যে টোটোটা উনার কাছে একটা হাতিয়ারের মতো। আবার দিদি তোমার কাছে চলে আসি যে এই তো অনেক সম্মান তুমি পেয়েছো, অনেক জায়গা থেকে অনেক রকম অ্যাওয়ার্ড তুমি পেয়েছো, সেটা সরকারি হোক বা বেসরকারি হোক। তো এর পাশাপাশি এমন কি কেউ আছে বা মানে যেমন তুমি ট্রাফিকদের কথা বললে। দেখো এটা যেমন আমাদের অনেকের কাছে তো এই মানুষগুলোর একটা পজিটিভ ছবি থাকে, একটা নেগেটিভ ছবিও থাকে। নেগেটিভটা সবসময় উঠে আসে যে ট্রাফিক পুলিশ এটা করেছে বা পুলিশ এটা করেছে। এই যে মানবিক মুখগুলো এটা কিন্তু উঠে আসে না বরাবরই। না, কেউ কিন্তু স্ক্রিনে দাঁড়িয়ে বা কেউ কিন্তু পর্দায় দাঁড়িয়ে বলে না যে, আমি এরকম ওষুধ পাচ্ছিলাম না। আমি ট্রাফিক পুলিশকে আমার প্রেসক্রিপশনটা দিয়ে এসেছি, উনি আমাকে ওষুধ কিনে দিয়েছে। এই যে আজকে তুমি বললে, এখানে কোথাও গিয়ে আমার মনে হলো এই মানুষগুলোর যে মানবিক দিকটা, সেটা কিন্তু একটু উঠে আসলো। তো এইরকম তোমার কাছে কি কোনো বিশেষ মানুষ আছে বা বিশেষ কোনো মুহূর্ত আছে যেটা তোমার খুব মনে পড়ে যে প্রশাসনিক এই মানুষগুলো আমাকে খুব হেল্প করেছে? ১ম এ আমি প্রশাসন বলতে গেলে আমি একটাই কথা আমি একটা আগে জানি যে ২০২১ এ আমাকে গৌরব শর্মা স্যার কমিশনার আমাদের যে ও হ্যাঁ, আ উনি আমাকে আম উনার কাছে আমি নিজেই যাই। গিয়ে তখন খুব গাড়ি ধরাধরি হচ্ছিল। আর আমার গাড়িতে নাম্বার ছিল না। কাজেই আমার ব্যাপারগুলো উনাকে আর আমার সব ডকুমেন্টস গুলো নিয়ে একটা ফাইলের মধ্যে নিয়ে গিয়ে আমি ভাবলাম উনাকে আমি এটা দিব আর উনার সাথে একটু দেখা করে আসব। তা আমি গেলাম। খুব সাহস করেই গেলাম আরকি। তা যথারীতি উনি আমার সব কথা শুনলেন, ওগুলো দেখলেন এবং আমাকে দেখেই উনি চিনে গেছে। উনি আমাকে বললেন, "আপনাকে আমি চিনি এবং দেখেছি, অ্যাম টিভিতে খবরে দেখেছি। আপনার গাড়ির নাম্বার নেই ম্যাডাম?" আমি বলছি, "না, আমার গাড়িতে নাম্বার আছে। আমি কোভিডের আগে ইয়ের আগে কি বলে, কোভিডের আগে ১৯ এ গাড়ি নিয়েছিলাম। আমি গাড়ির নাম্বারটা আমি রিনিউয়াল করতে দিয়েছিলাম। নাম্বারটা আমি পাইনি। এখনো আমাকে দেয়নি। কিসের জন্য? আমি যে টাকা দিতে পারিনি আমি। এই কোভিডের সময় আমার তো সেই সময় কাজ বন্ধ। কি করে টাকা দিব বলুন? নিজের খাওয়াই তখন ভীষণ ম ম অসুবিধা হয়ে গেছিল। তা আমি টাকা দিতে পারিনি। তা ওইজন্য আমাকে নাম্বারটা দেয়নি। তখন বলে, "আপনি ১ পয়সাও দিবেন না। নাম্বার আপনি অর্জন করেছেন। নাম্বার লাগবে না আপনার।" এরকম করে আঙুল দিয়ে এরকম বলেছিল। আজও আমার কথাটা মনে আছে। আপনি সোশ্যাল ওয়ার্কটা বাদ দিবেন না। সোশ্যাল ওয়ার্ক করে যাবেন। গাড়ি আপনি সব জায়গায় যাবেন। কেন গাড়িটা নিয়েই তো আপনি কাজ করেন। আপনি কাজ করুন, প্রশাসন আপনার পাশে আছে। এর চেয়ে আর কিছু লাগে না। তখন উনি আমাকে এই কথাটা বললেন, আমি তো চলে আসলাম এবং আমাকে ৭ দিন পর
আমাকে আবার ফোন করে ওখান থেকে, করে আমাকে ডাকে এবং ডেকে আমাকে আ সম্মান জানান, মেমন্টো দিয়ে ফুল খাদা দিয়ে আমাকে সম্মান জানায়। আর একটা গুড ক্যারেক্টার সার্টিফিকেট দেন, যেটা উনি আমাকে বলেন যে, "আমি এই কয়দিনে আপনার আম পুরো ভেরিফাই করে আপনাকে ট্রাফিকে এবং সব জায়গায় আপনার পাড়া অব্দি পুরো আপনার সম্বন্ধে জেনে আপনাকে কিন্তু এই গুড ক্যারেক্টার সার্টিফিকেট আমি দিলাম।" একটা অন্যরকম পাওয়া এটা। এটা আমি তখন মনে করলাম যে একটা গুড ক্যারেক্টার সার্টিফিকেট মানে কতটা, মানে আ কোটি টাকার সম্পদ আমার কাছে এটা। একদম তাই। আর সবচেয়ে বড় কথা কি সেটা আপনি কার হাত থেকে পেলেন? এটাই সেটা আপনি কার হাত থেকে পেলেন? তিনি সমস্ত কিছু ভেরিফাই করে আপনাকে একটা গুড ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছে। হ্যাঁ। মানে আজকের দিনে আমরা একটা খুব আ প্রচলিত কথা আছে যে, "মানি ইস লস্ট, নাথিং ইস লস্ট। হুম, হেলথ ইস লস্ট, সামথিং ইস লস্ট অ্যান্ড ক্যারেক্টার ইস লস্ট, এভরিথিং লস্ট।" একদম। সেই ক্যারেক্টার ভেরিফাই করে আপনাকে গুড ক্যারেক্টার এর একটা সার্টিফিকেট কমিশনার থেকে দিচ্ছে। এর চেয়ে বড় পাওনা কি হতে পারে? কিছু না। টাকা-পয়সা বলুন বা স্বাস্থ্য বলুন তার হুম, চেয়ে বড় পাওনা যে গুড একদম, ক্যারেক্টার একদম। সার্টিফিকেট। ওই একজন ভগবান আমার, ভীষণ আমি সম্মান করি এবং ভীষণ ভালোবাসি আমি ওনার মতো, ওনার ব্যক্তিত্ব, ওনার মানে ভীষণ ভালো। আমার ভালো লাগে। আমাকে বলছে বলেই, আমাকে করছে বলেই না। উনি আ আ আদর্শমান লোক, যে রাস্তাঘাটে কোনরকম কোনো কিছু দেখলে পরে উনি গাড়ি দাঁড়িয়ে দিত। না এটা শিলিগুড়ির মানুষ দেখেছে। হ্যাঁ, উনি শিলিগুড়ির উনি এরকম মানুষ দেখেছে। টাইপের। কখনো আমি যাচ্ছি, আমার গাড়ি দেখে উনি কাঁচ খুলে এরকম করেছে। আমি একজন সাধারণ, মানে ছোট্ট মানুষ একদম। উনি সম্মানটা দিতে জানে। তা কাজেই লোকে ভালোবাসে। আজও আমি মিস করি ওনাকে খুব। তা উনি আমার কাছে ভগবান। আর এক ভগবান হচ্ছে উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। উনি আমার কাছে ভগবান। এই দুজন মানুষ আমার কাছে ভীষণভাবে, মানে আমার অন্তরে আমার আছে। আর ভালোবাসি। আমি শ্রদ্ধা করি, ওনাদের সম্মান করি। আচ্ছা তুমি যে দিল্লিতে গিয়েছিলে, বিশেষভাবে সম্মানিত হয়েছিলে সেখানে। তো সেই সময়ে শিলিগুড়ির মতো একটা শহর থেকে আ একজন সাধারণ ঘরের নারী যে একটা লড়াই লড়ছে, সেই জায়গা থেকে তুমি দিল্লিতে গেলে, গিয়ে একটা সম্মান নিয়ে আসলে। সেই সময় মানে সেই সময়কার এক্সপেরিয়েন্সটা যদি আমাদেরকে একটু বলো, তোমার কি ভয় হচ্ছিল? বা আ সেই সময় কি আ মানে হাত-পা কাঁপছিল যে এত বড় জায়গায় যাচ্ছি? কেমন লেগেছিল তোমার? সেই সময়টার কোনো এক্সপেরিয়েন্স যদি আমাদের সঙ্গে শেয়ার করো। হ্যাঁ, ও আমাকে এই সম্মান এই ডাকটা আসে আমার কাছে, লেটার আসে এটার, ও দিল্লিতে যাওয়ার। আ ইয়ুথ একটা প্রোগ্রাম ছিল। ভারতের একটা, সব জায়গার থেকে আসবে সব ইয়ুথরা। আর সেখানে হচ্ছে গেস্ট হিসাবে এবং আমাদেরকে ওখানে সম্মান জানানো হয়। তার মধ্যে থেকে আমাদের আ উত্তরবঙ্গে আমি আর একজন ছিলুন, সোশ্যাল ওয়ার্কার। আর দক্ষিণবঙ্গে ওখান থেকে ৫ জন ছিলেন। তা আমরা সবাই মিলে গেলাম। আমি এখান থেকে একাই গেছি। তা না, আমার সাহসটা আমার আগাগোড়াই বরাবরই, কোনোদিন ভয় লাগে না আমার। তা গেলাম। তা ওখানে গিয়ে আ মোদিজির সাথে আমাদের দেখা হলো, কথা হলো। পা ছুঁয়ে প্রণাম করলাম, লাঞ্চ করলাম। মানে এত অনুভূতি একসাথে, মানে এটা আমার মানে কাছে বিশাল বড় পাওনা। আমারও ভাবতে শরীরে কাঁটা দিচ্ছে যে আমি এমন একজনের সঙ্গে বসে কথা বলছি এবং সে তার কথাবার্তার মাধ্যমে সে নিজেকে এতটাই সাধারণ প্রুভ করার চেষ্টা করছে। কিন্তু আসলে সে প্রধানমন্ত্রীর সঙ্গে বসে লাঞ্চ করে এসছে। হ্যাঁ, হ্যাঁ, একদম। মানে সত্যিই যে আর উনি আমাকে, অসাধারণত্বের মধ্যেও কত সাধারণভাবে থাকা যায় এটা তোমাকে দেখে শিখতে হবে। ভীষণভাবে আ উৎসাহিত করলেন। উনি আমাকে বললেন আ যে, "आप काम करते जाइए, आप काम करते जाइए, बहुत अच्छा काम कर रहे हैं।" আমার পুরো ঘটনাটা শুনলো। "आप काम करते जाइए।" বারবার একটা কথাই উনি আমাকে বলল। সত্যিই তাই। তোমার মতো মানুষরা যত এগিয়ে যাবে আমাদের সমাজের নারীরা প্রকৃতপক্ষে ওমেন এম্পাওয়ারমেন্ট বলতে যা বোঝে, তার একটা উদাহরণস্বরূপ তোমাকে দেখবে। যে হ্যাঁ, ওমেন এম্পাওয়ারমেন্ট বোধহয় এটাকেই বলে যে আমি আমার কাজের মাধ্যমে আরো হাজারো নারীকে পথ দেখিয়ে দিলাম এবং আজকের দিনে দাঁড়িয়ে শিলিগুড়িতে বহু মহিলা টোটো চালক রয়েছে এবং তাদের কাছে ইন্সপিরেশন কিন্তু তুমি। যে যদি মুনিয়াদি পেরেছে তাহলে আমরাও পারবো। যেহেতু মুনিয়াদি আছে তাদের কাছে একটা সাহসও বোধহয় তুমি। হুম, যে কোনো সমস্যা হলে তো মুনিয়া দিচ্ছে, হ্যাঁ। তাই না? তো এইরকম কোনো ঘটনা কি কখনো হয়েছে যে কেউ কোনো সমস্যায় পড়েছে, তুমি গিয়ে তাকে সেই সমস্যা থেকে বের করেছো? মহিলা টোটো চালকদের বলছি। হ্যাঁ, কোনো মহিলার যদি, আ এখনকার কথা বলছি না, আগের কথা বলছি। কোনো মহিলার যদি জংশনে সেটা বেশি হতো।
কোনো মহিলা যদি টোটো ধরতো, তা আমাকে ফোন করতো, "দিদি আমার গাইড ধরে ফেলেছে।" তা আমি যে, "ঠিক আছে আমি আসছি।" তা আমি চলে যেতাম হাজার কাজের মধ্যেও আমি কিন্তু চলে যেতাম। গিয়ে আমি চাবিটা ওনাদেরকে দিয়ে দিতাম। আ চাবিটা রাখেন। তখন বলল যে, "অ্যা আপনি কে? আপনি চাবিটা কাকে দিচ্ছেন?" আমি যে, "টোটোর চাবি। আমি টোটোর ড্রাইভার।" তা আমার তখন লোকে আমাকে অতটা হ্যাঁ, চিনত অতটা না চিনতাম। চিনত না। তা আমি বললাম, "এটা আমি তো টোটো চালাই। তা আমিও জংশনে এসছি, ভাড়া নিয়ে এসছি। তা আপনি টোটোটা ধরুন।" এই মহিলাটা টোটোটা ধরেছেন যখন তখন তো আমিও একজন মহিলা, আমার টোটোটাও ধরুন। তখন বলল যে, উম টোটোটা ধর।" তা টোটোটা ধরেই তো ২-৪ জন আমাকে চেনে। তারা বলল, "না দিদি গাড়ি ধরেন না আপনি। ১ম মহিলা।" এই বলল। তা আমি বললাম, "স্যার আপনি উনাকে ছাড়তে হবে না, আমার গাড়িটা ধরতে হবে। আপনি উনার গাড়িটা ছেড়ে দেন। একজন মহিলা করে খাচ্ছে, তাই তো, গরিব মানুষ। তাই। আপনি ধরলেন সব পুরুষের মধ্যে না একজন মহিলা এখানে দাঁড়িয়ে থাকবে। একেকটা পুরুষ একেক রকম কথা বলছে। তাই। এটা কি শোভনীয় বলেন তো? আপনি ওকে ছেড়ে দিন নাহলে আমিও দাঁড়িয়ে একজন তো সঙ্গ লাগে। তাই তো। তা আমি সঙ্গ দিই। আমাকেও চাবিটা নিয়ে রাখেন। আপনি চাবিটা নেন আর এই সিভিককে বলুন আমাকে ছেড়ে দেন। মেয়েটাকে ছেড়ে দেন। তো এরকমভাবে কিন্তু আমি কিন্তু ফাইট করেছি। কিন্তু এখন যাহা আমি আ বুনিয়াদি পপুলার হয়ে গেল, বুনিয়াদি ইউনিক হয়ে গেল, তখন কিন্তু বাকি নতুন, নতুন অনেক মহিলা টোটো নিয়ে বেরিয়েছে। তারা কিন্তু আমার নামে কিন্তু কমিশনার অবধি কিন্তু ডেপুটেশন দিতে যায় আমার নামে। আচ্ছা, হ্যাঁ, এটা অবাক কাণ্ড না? অবাক কাণ্ড। হ্যাঁ, সত্যি তাই। যে পথ দেখালো তাকেই ম অপমান আরকি, এরকম ব্যাপার আরকি। তা কমিশনারের কাছে গেছে। তা আমাকে তো সবাই চেনে। আ ক "দিদি তোমার নামে ডেপুটেশন এসছে গো, ক তোমার কমপ্লেইন।" আমি বলছি, "তারপরে?" "না ওখানে তো ঢোকার অ্যালাউই নেই। কিন্তু আমি টোটো চালাই। আমি কিন্তু ওই কমিশনার অফিসে আমি যতবার গেছি আমাকে কিন্তু সসম্মানে কিন্তু আমাকে ঢোকায়। আমি কিন্তু যাই, গিয়ে বসি। তা এটাই হয়তো ফারাক।" তা আবার গেল ইয়ারভিউ, গিয়ে আমার নামে কমপ্লেন। হ্যাঁ, আমি কি আমরা কি ওই মহিলাটা যদি চালাতে পারে, আমরা কি চালাতে পারি না? ও মহিলাটার ট্যাগ লাগিয়েছে আজকের নারী চালায় টোটো গাড়ি। আমরা কি করতে পারি না? তো ওই ট্রাফিকের বড়বাবু বলেন যে, "উনি অর্জন করেছেন। ঠিক, কাজেই রাস্তায় চলছেন। ঠিক তাই। আপনারা ভালো কাজ করুন, আপনারা তাই অর্জন করুন। আমাদের তারপরে" কমিশনার যে কথাটা বলে গেছিলেন যে, "আপনার নাম্বার লাগবে না। নাম্বার আপনি অর্জন।" তা তা ওখান থেকে ইয়ারজিও থেকেও আমাকে আবার এক পুলিশ আবার বলল, "এরকম, এরকম ব্যাপার।" তা আমি যে, "তারপরে বড়বাবু কি বলল?" এই বলল। বাহ! তাহলে আমাকে ঝগড়া করতে হলো না। আজকে আমি ওই কাজটা করেছি বলেই তো আজকে উনারা এই কথা আমার হয়ে ফাইট করল তারা। তারা বলে দিল। আবার খবরে হয়েছে। আবার খবরে হচ্ছে বিডিও আবার আমাকে এই খবরের লিঙ্কটা দিচ্ছে। আচ্ছা। দেখো এবার খবর হয়েছে, খবরও করেছে। তো খবরের তো খবর করবেই। সেটা ভালো হলেও খবরটা খারাপ হলেও করতে হবেই। তা আমি মনে করি কাজ কিন্তু আমার বন্ধ নেই। আমিও কিন্তু চলা বন্ধ নেই। আমি চলছি আর কাজও করছি। আর লড়াইও করছো। লড়াইও করছি। আমি এক জায়গা থেকে বলি, "তুমি ক্যারাটে করছো। এই বয়সে দাঁড়িয়ে।" এটাও কিন্তু মহিলাদের কাছে একটা ইন্সপিরেশন যে, ক্যারাটেতে তুমি শুরু করেছো কবে? আমি ক্যারাটে শুরু করি হচ্ছে ২৩ এ। ২০২৩ পুরা ২ বছর আগে তুমি ক্যারাটে করা হুম, শুরু করেছো। হ্যাঁ, ২৩ এ ভুল বললাম। আ ২২ এ আরম্ভ করলাম ক্যারাটে। ২৩ এ গিয়ে আমি আ অন্ধ্রপ্রদেশ খেলতে গেলাম। ক্যারাটে হ্যাঁ, এই বয়সে দাঁড়িয়ে। হ্যাঁ, ওখানে 3rd হলাম। আচ্ছা, আর ১ মাসের মাথায় আবার দিল্লি গেলাম। আচ্ছা। ওখানে কিছু হতে পারিনি। ভালো পারফরম্যান্স করতে পারিনি। কারণ ১ গিয়েছো, মাসের হ্যাঁ, গিয়েছো সবচেয়ে বড় হ্যাঁ, পার্টিসিপেট ছিলাম। ওখানে পার্টিসিপেট করেছো। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমি পারফরম্যান্স ভালো করতে পারিনি। ১ মাস সেখানে আমার জানতে খুব ইচ্ছে হচ্ছে। সেখানে তুমি যখন পার্টিসিপেট করতে গেলে, তোমার আশেপাশে যারা পার্টিসিপেন্টস ছিল তাদের বয়স কেমন ছিল? আ আমাদের বয়সী কেউ নেই। সব বাচ্চা, বাচ্চা মেয়ে তুখার খেলে। এবার সেখানে দাঁড়িয়ে কোথাও দাঁড়িয়ে কি আন্ডার কনফিডেন্ট ফিল হয়েছে যে, "এ মা! এখানে তো সব অল্প বয়সের ছেলেমেয়েরা। আমি এত বয়স্ক একজন এসছি বা বয়স্ক একজন এসছি।" সেখানে গিয়ে কিছু ফিল হয়নি? না, আমি মনে করেছি যে ভালো খেললে জিতবো, ভালো একটা নাম হবে। আর যদি ভালো খেলতে না পারি, বয়সটাকে আমি কখনোই মনে করি না যে আমার বয়স হয়েছে। আ আমি কিন্তু এটা কিন্তু ভীষণ মানি। আমি বয়সটাকে আমি কখনোই মনে করি না। হুম। বয়স যখনই তুমি মনে করবে যে আমার বয়স হয়ে যাচ্ছে, তখনই তোমার কিন্তু ভিতরটা কিন্তু ম ম লিমিটেশন চলে আসবে। এটা ভাবা যাবে না। লিমিটেশন চলে এটা ভাবা যাবে না। আমার ৫৪ বছর বয়স। তা আমি কিন্তু এখনো ম দৌড়াই এবং আ ক্যারাটে খেলি এবং আমি তো বলব না যে আমি ভালো খেলি। অ্যা মাস্টাররা আমাকে নিয়ে গর্বিত এবং
আগামীতে খেলতেও যাবো হয়তো আরো ৩ মাস পর হয়তো আবার যাচ্ছি খেলতে। বাইরে যাবো খেলতে। মানে ইন্সপিরেশনের পুরোপুরি ভান্ডার তুমি এক কথায় বলতে গেলে। একদিকে যেমন একটি সাধারণ পরিবারের নারী যে শিলিগুড়ির ১ম মহিলা টোটো চালক হয়ে মহিলাদের দিশা দেখিয়েছে। সমাজসেবার মাধ্যমে নিজের জায়গা তৈরি করেছে সমাজে বড়, বড় জায়গায়। তারপরে দেখা যাচ্ছে যে তিনি ক্যারাটে খেলছে। পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন জায়গায় গিয়ে ক্যারাটের বিভিন্ন প্রতিযোগিতায় এসে অংশগ্রহণ করছে। মানে ইন্সপিরেশনের পুরো ভান্ডার। তো ওরকম ইন্সপিরেশন একজন নারীর প্রয়োজন হতে পারে। আর ক্যারাটেটা কেন খেলছি? সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে আমি কোভিডের সময় আমি দেখেছি এক অ্যাম্বুলেন্স করে ড্রাইভার নিয়ে যাচ্ছে এক কোভিড রোগীকে। সেখানে একটা মেয়েকে আ রেপ করে জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছিল। গভর্নমেন্ট গাড়ির হসপিটালের, কোনো হসপিটালের। ধরাও পড়েছিল। তা ওটা দেখে আমার ভীষণ তখন থেকেই আমার অ্যাম্বুলেন্সের প্রতি ঝোঁক। আর তখন থেকেই আমি ভাবি যে আমাকে ক্যারাটা শিখতে হবে। ক্যারাটা শিখলে আমি যদি কখনো কোনো সময় যদি অ্যাম্বুলেন্স চালাই, তাহলে আমার এটা কাজে লাগবে। কেননা আমার পাড়ার থেকে বা বাড়ির পাশে কারোর অসুস্থ হতেই পারে। সে যদি জলপাইগুড়ি যায়, আমাকে তো নিয়ে যেতে হবে। আমি তখন বলতে পারব না তো আমি যাব না। আমাকে যেতে হবে। তার জন্য সেফ লাগবে। আমি যদি নিজে সেফ থাকি একটা মেয়েকে নিয়ে যাচ্ছি, তাকে সেভ করে রাখবো কেমন করে? ঠিক। তা কাজেই তখন এক নিজের সেফটি, দ্বিতীয়ত আমার যাত্রীর সেফটি। হ্যাঁ, আমি কিন্তু এখনো রাত্রি ২টো-২:৩০টার সময় কিন্তু আমি কিন্তু আজও এখন কিন্তু কোভিড নেই কিন্তু আজও আমি কিন্তু মানুষকে নিয়ে যাই। গরিব মানুষদের জন্য টাকা নেই না। একদম গরিব মানুষ তাদের কাছে একটা ভরসার জায়গা মুনিয়াদি যে রাত্রি ২টো বাজে, হসপিটাল যেতে হবে। আমি জানি না কোথায় কাকে পাবো, তবে মুনিয়াদিকে পাচ্ছি। তবে আরেকটা জিনিস আমি জানি যে কোভিডের পরে আ যত চোর, গুন্ডা, বদমাশ যারা আছে, আমি রাতে যদি বেরোই আর আমার গাড়িটাকে কেন সাজানো, এটা টিক মার্ক হয়ে গেছে। একটা চেহারাই চেনে। আইডেন্টিফাই করা। একটা চোর চেনে। দিনের বেলা তো সে ভদ্র মানুষ। রাতে তো সে চুরি করে। দিনের বেলা দেখছে কিন্তু আমাকে গাড়িটা। এবার রাত্রে যখন বেরোচ্ছি এরকম কেস আমার হয়ে গেছে। অনেক হয়েছে। তা যখন নিয়ে বেরোচ্ছি, রাতে যখন বেরোচ্ছি পেশেন্ট নিয়ে যাচ্ছি রাতে, তারা কিন্তু আমাকে দেখছে, "আরে দিদি তুমি এত রাত্রে" রাত ২টো বাজে ডাঙ্গিপাড়ার ওখানে। ফ্লাইওভারে কাজ হচ্ছিল। আমি এদিক দিয়ে যেতে পারিনি। ওই বর্ধমান রোডের হুম। ওখানে। আমাকে ওরা বলল, "दी आप उधर से जाइए।" তা উধার সে কোন দিক দিয়ে যাবে? ডাঙ্গিপাড়া দিয়েই যেতে হবে আমাকে। নর্থ বেঙ্গল নার্সিং হোম যাবো রুগীকে নিয়ে। আর মেয়ে ২ জন মেয়েকে নিয়ে বসে আছি। তা ওখানে দেখি মুখ ঢেকে সব বসে আছে ওই রেল লাইনের ওই জায়গাটাতে। সব রাত্রি ২টো-২:৩০ বাজে মানে তারা চোর ডাকাত সুস্থ মানুষ তো না। ঠিক। গরমের দিনে। তা তারা দৌড়ে আসলো। তা ১ম টা একটু ভয় লেগেছিল যে আমার জন্য না। আমি যারা সাথে যারা সাথে আছে তা আমি একটু ভয় পেলাম। দৌড়ে এসে আমার হ্যান্ডেলের সামনে গাড়িটার হ্যান্ডেলের সামনে এসে বলে, "दीदी आप कहाँ जा रहे हैं इतना रात को?" তা আমি বললাম যে, "भाई बाबा বললাম, "बाबा हम तो ये हॉस्पिटल में जाएँगे ये रुगी को लेके।" "दीदी कोई डर नहीं, हम लोग हैं, हम लोग रात भर यहीं पर रहते हैं। क्या करते हैं नहीं बोलेंगे।" আমি বলছি, "ঠিক है बाबा, तुम लोग है इसीलिए तो हम चलते हैं।" তো ওই রাস্তা দিয়ে কিন্তু আমি গেলাম। ব তাহলে কেউ ডাকাতও কিন্তু চেনে। গাড়িটা আমার আরকি আ এটা সিগনেচার হয়ে গেছে। একটা হ্যাঁ, এটা সিগনেচার হয়ে গেছে। একদম। তো এই গাড়ি চলতে, চলতে কখনো কি এমন কারো সাথে পরিচয় হয়েছে? মানে হয়তো সে অ্যা সাধারণ প্যাসেঞ্জার হিসেবেই উঠলো। তারপরে কথা বলতে, বলতে এমন কোনো ব্যক্তির সঙ্গে কি পরিচয় হয়েছে যার সাথে আজও তোমার যোগাযোগ আছে এবং মানে খুব ভালো লাগে যে তার সাথে পরিচয় হয়েছিল। এরকম কি কখনো হয়েছে? মানে একটা জার্নি একজন প্যাসেঞ্জার যে একজন মানে পরিচিত হয়ে গেছে। একজন তোমার সঙ্গে পরিচিতি তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এরকম তো প্রচুর আছে। প্রচুর আছে। সে আ আজই আমি অ্যা কথা বলি এবং তার বাড়িতে যাই। এরকম প্রচুর মানুষ আছে। আর এই চুলের কথাটা বলি আমি। একটি বাচ্চা তুমি পুরো হ্যাঁ, এই টপিকটা আমি মিস করে যাচ্ছিলাম। তুমি তোমার মাথা শেভ করে বেশিদিন আগে। সেটার গল্পটা যদি একটু আমি একটি বাচ্চার চুল মানে ক্যান্সার হয়েছিল। আর তার চুল লাগবে। তা সে মানে দেয়। একটু যারা জানেন না তাদেরকে বলি যে ক্যান্সার পেশেন্টকে কেমো দেওয়ার পর তাদের কিন্তু শরীরের যত চুল আছে সেটা পড়ে যায়। তো সেক্ষেত্রে সেই সময় তাদের চুলের প্রয়োজন হয়। তো এবার হ্যাঁ, তুমি যেটা বলছিলে। তো তখন আমি কিন্তু ওই দেখি Facebook এ ওটা। তাদের সাথে যোগাযোগ করি এবং চুলটা আমি সম্পূর্ণ তাদের সাথে চুলটা তুমি ডোনেট করো। হ্যাঁ, আমি ডোনেট এবং করি। সেটা আমি দেখেছি যে তুমি মানে দুঃসাহসিকভাবে সেই পুরো ন্যাড়া মাথার ছবি যেটাকে আমরা বলছি, মানে পুরো শেভ করা মাথার ছবি তুমি Facebook এ দিয়েছিলে এবং লিখেছিলে। হুম। কতটা দুঃসাহসিক হলে এরকম কাজ করা যায়? হ্যাঁ, আমি চুলটা দেওয়ার পরেও কিন্তু আমাকে ঘরেও কথা শুনতে হয়েছিল। হ্যাঁ। হ্যাঁ,
পাড়াতেও কথা শুনতে হয়েছে এবং প্রচুর লোক ব্যঙ্গ করতো। পাগলি, মুরগিচোর এরকম করে ব্যঙ্গ করতো। তা আমি হেসে বলতাম যে, "আজকে বলছে, কালকে যখন চুল বড় হয়ে যাবে তখন হয়তো আবার বলবে, এ আবার নতুন ফ্যাশন, নতুন লুক।" তা মানুষের মুখ তো আমাকে আটকাতে পারব না আমি। আমার আমার যেখানে ভালো লাগবে, যা ভালো লাগবে আমি সেটাই করব। ঠিক। আমি ডোন্ট কেয়ার। আমি কাউকে কিছু ভাবি না। তবে হ্যাঁ, প্রতিবাদটা আমি খুব করি। সে যেই যত বড় মানুষই হোক, হুম। প্রতিবাদটা কিন্তু আমি ভীষণ করি। তার জন্য অনেক খারাপ হই আমি, মানুষের কাছে খারাপ হই। কিন্তু আমি প্রতিবাদী মহিলা। আমি প্রতিবাদ করি। কখনো রাজনৈতিক কোনো দল থেকে কোনো প্রস্তাব এসছে যে আমাদের হয়ে ভোটে দাঁড়াবে? হ্যাঁ, তো তোমার উত্তর কি ছিল সে সময়? না আমাকে ২০২১ এই ২০২১ এই আমাকে অ্যা আমরা দলটার নাম না করলে। হ্যাঁ, পেপারে নাম-টাম দিয়ে দিল। তারপরে হঠাৎ করে দেখলাম যে এ অন্য একজন ক্যান্ডিডেট হয়ে গেল। তা বাঁচা গেল। আম কেন আমি খুব ইন্টারেস্ট নেই। তার কারণ হলো পার্টিটা এমন একটা জিনিস ইউজ অ্যান্ড থ্রো আ সারা জীবন থাকে না। আ আর সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে নিজস্বতা কিছু থাকে না। আজকে আমি আমার এটা ভাল লাগছে না, আজকে আমার গাড়ি চালাতে ইচ্ছা করছে না, আমি বাড়ি চলে গেলাম। কিন্তু পার্টিটা করলে পরে আজকে তোমার এখানে পার্টির মিটিং আছে, ওটার এখানে এই লোকটাকে এই কথা বলা যাবে না, প্রতিবাদীটা থাকবে না। কোথাও গিয়ে তোমার যে চরিত্র তার মধ্যে একটা লিমিটেশন চলে আসবে। হ্যাঁ, একদমই। তবে আমি এটাও জানি যে আমাকে ভবিষ্যতে ডাকবে। যেকোনো পার্টি আমাকে ডাকবে। তা আমি বলতে পারছি না, আমি সিওরও দিতে পারছি না, তোমার এখানে বসে বলতে পারছি না যে আমি পার্টি করবই না। সময়, সুযোগ তবে আমি সেটা পরিস্থিতি পরিস্থিতির উপরে সবকিছু নির্ভর করে। পরিস্থিতি বলবে। হ্যাঁ, তো তোমার অ্যাচিভমেন্টস নিয়ে, তোমার গল্প নিয়ে, তোমার আ প্রতিদিনের যে জীবন নিয়ে যদি গল্প করতে থাকি, সারারাত পার হয়ে যাবে, গল্প শেষ হবে না। এবং আমাদের তো তাই হয় যে আমরা যে কজন অতিথিকে নিয়ে এসছি, তাদের গল্পগুলো এতটাই ইন্টারেস্টিং হয় যে সময় যে কিভাবে পেরিয়ে যায় সেটা আমরা বুঝতে পারি না। কিন্তু তাও সময়ের তো একটা নিয়ম মেনে চলতে হবে, সময়ের তো একটা বাঁধা ধরা রয়েছে। তো সে জায়গা থেকে আমি শেষ যে প্রশ্নটা তোমাকে করব যে তোমার আগামী পরিকল্পনা কি রয়েছে? তোমার এই লড়াই নিয়ে, তোমার টোটো নিয়ে, তোমার সমাজসেবামূলক কাজগুলো নিয়ে তোমার আগামী পরিকল্পনা কি রয়েছে? আমি লাস্টের কথাটা বলার আগে আমার ছোট্ট একটা কথা আমি একটু বলব, ওটা মিস করে যাচ্ছি। ২০২৫ এর ফার্স্ট মানে আমার কিন্তু আমার আত্মজীবনী হুম, আ আমি টোটো মুনিয়াদি। হুম। আমার বইয়ের নাম। আমার বই প্রকাশিত হয়েছিল। এই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে খুব ভালো। বইমেলায়। তা এটা একটা গেল। আর তুমি যেটা বললে যে আমার আগামীতে কি পরিকল্পনা আছে। আমার আগামীতে পরিকল্পনা এটাই আছে যে আমার টোটোতে আমার সেই ক্যাপাসিটিটা নেই যেটা অ্যাম্বুলেন্সে থাকে অক্সিজেনটা বা শুয়ে একটা ইয়ে থাকে, ট্রলির মতন থাকে যেটা শুয়ে যায়। শুয়ে যায় হ্যাঁ, পেশেন্ট। এটা নেই। টোটোতে শোয়া যায় না। অনেক সময় হয় কি আমি ২টো ২.৫টার সময় বা ৩টের সময় অ্যা তার বাড়িতে গেলাম। আমার গাড়িতে সে উঠতে পারে না। কেন সেই ক্যাপাসিটিটা কিন্তু ডাকে আমাকে। আমি যাই। গিয়ে আমি নিজেই আবার অ্যাম্বুলেন্সে ফোন করতে হয় আমাকে। এই যে এই জায়গাটা আমি এখানে আমি প্রচুর জায়গায় আমি বলেছি আমার আবেদন, নিবেদন সব করেছি মানুষকে যে একটা অ্যাম্বুলেন্স। কেউ যদি আমাকে একটু যদি অ্যাম্বুলেন্স দিয়ে অ্যা উপকার, উপকারই বলব। যদি জনগণের উপকার, আমার উপকার না জনগণের উপকার হবে, সেটা বিনামূল্যে পরিষেবা দেব। এমন না যে অ্যাম্বুলেন্সটা নিয়ে আমি কিন্তু আ ভাড়া নিয়ে আমি চলবো। তার পয়সাটা দিয়ে আমার সংসার চলবে। না, আমি সে তুমি বিনামূল্যে টোটোতেও যাদের না তাদের হ্যাঁ, নিচ্ছ। তাদের কাছ থেকেও পয়সা নিচ্ছে। আমার বিনামূল্যে পরিষেবা। এই চ্যানেলের মাধ্যমে যদি আপনারা মনে করেন যে একটি অ্যাম্বুলেন্স উনাকে দিলে খুব ভালো হয়, তাহলে আমিও মনে করব যে আমার থেকে জনগণের উপকার ভীষণ হবে। একদম তাই। আমিও এই ভিডিওর মাধ্যমে যারা এই ভিডিও দেখছেন, সরকারি, বেসরকারি বিভিন্ন সংগঠনকে আমি অনুরোধ জানাবো, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনাদের মধ্যে থেকে কেউ বা কারা যদি মুনিয়াদিকে একটি অ্যাম্বুলেন্স দিয়ে সহযোগিতা করতে পারেন, তাহলে মনে হয় মুনিয়াদির এই যে সমাজসেবামূলক কাজ, এটা আরো অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যেতে পারবে এবং যেটা মুনিয়াদি বরাবরই বলছেন যে উনি কিন্তু টোটোতেও যে পরিষেবা দিয়েছেন বা দিয়ে যাচ্ছেন, সেটা
বিনামূল্যে, এবং অ্যাম্বুলেন্স পেলেও কিন্তু বহু গরিব মানুষ যারা হয়তো অ্যাম্বুলেন্স অ্যাফোর্ড করতে পারবে না, তারা কিন্তু একটা ভরসার জায়গা পাবে যে হ্যাঁ, মুনিয়াদির একটা অ্যাম্বুলেন্স আছে, ফোন করলে আমরা কিন্তু সঠিক সময়ে সঠিক পরিষেবা পাবো হাসপাতালে গিয়ে। আর সেটা কিন্তু ড্রাইভ করব আমি নিজে। কেন আমি 4 হুইলার গাড়ি চালাতে পারি। আ আমার লাইসেন্স আছে। সেটা কিন্তু গাড়িটা চালাবেই আমি। একজন লেডি অ্যাম্বুলেন্স চালাবে। আমরা যখন বাইরে যাব ব ব ব যাই, তখন দেখি লেডিসরা গাড়ি চালাচ্ছে। আরে বাপরে! লেডিস পরিবার দেখা যায় এখন নানা। হ্যাঁ, কিন্তু একটা অ্যাম্বুলেন্স যখন একটা লেডিস চালাবে, সেটা তো একার দ্বারাই হয় না। আমার তো প্রচুর পয়সা নেই। আমি একজন ভীষণ আ মধ্যবিত্ত ঘরের একজন নারী। আর তার সাথে এরকম এই সমাজের কাজগুলো করি। আর অ্যাম্বুলেন্সটা পেলে অ্যাম্বুলেন্সে চালাবো, এই পরিষেবাটা আমি নিজে দেব। আমি নিজে চালাবো। একদম, আমি আমার এই ভিডিওর মাধ্যমে সবার কাছে অনুরোধ রাখবো, আপনারা এই ভিডিওটা শেয়ার করুন বেশি, বেশি মাত্রায়। যাতে করে এই ভিডিওটা এমন কারো কাছে পৌঁছে যায়, সেটা সরকারি হোক বা বেসরকারি হোক, এমন কারো কাছে পৌঁছে যায় যে বা যারা বুনিয়াদিকে এই অ্যাম্বুলেন্সটা নিতে সহায়তা করতে পারে। আমার বিশ্বাস যে আজকে টেডভাইজার টক্স এর অনুষ্ঠানটি, যেটা একটা ইন্সপিরেশনের ভান্ডার ছিল, আপনাদের সবার ভীষণ ভালো লেগেছে। আমারও ভীষণ ভালো লেগেছে মুনিয়াদিকে আজকে এখানে নিয়ে আসতে পেরে। মুনিয়াদির সঙ্গে আমার পরিচয় বহুদিনের, কিন্তু আজকে এই অনুষ্ঠানে মুনিয়াদিকে নিয়ে আসতে পেরে আমার ভীষণ ভালো লেগেছে। আশা রাখবো আপনাদেরও ভালো লেগেছে। কেমন লেগেছে জানাবেন কমেন্টে। আর ভিডিওটা বেশি মাত্রায় শেয়ার করুন যাতে এই ভিডিওটা, এই ইন্সপিরেশন গুলো বেশি, বেশি করে লোকের কাছে পৌঁছে যেতে পারে। আশা রাখছি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এই বলে আজকের অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ।